স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই শিক্ষাই বলুন, বিচার ব্যবস্থায় বলুন, নির্বাচনের ব্যবস্থায় বলুন, প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি, আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির কাউন্সিলে বক্তব্য রাখছিলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রাজুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমি যখন উত্তরা ছিলাম, আমার তখন আপনার যে দক্ষিণ খানে মুন্না ছিল আমাদের ছাত্রদলের নেতা, তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। মুন্নার মা পাগলের মতো কাঁদত। তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ, এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল। তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল। তার ভাই বোধ এখানে আছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে আজও আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি শিরোনামে বিকেল 4:30টার দিকে আবারও অবরোধ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল ইসলাম। তার কাছ থেকে জানবো বিস্তারিত। কামরুল, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তারা অবরোধে নেমেছেন, তো অবরোধের পর সড়কের চিত্র কেমন দেখছেন, জনদুর্ভোগ কেমন দেখছেন, আর কি বা বলছেন শিক্ষার্থীরা? সাথে টানা চতুর্থ দিনের মতো কিন্তু আজও তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের
গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের পক্ষে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন, মূলত তারা তাদের দাবিটুকু আদায়ের জন্য রাজপথে নেমে এসেছেন। আপনাকে একটু জানাতে চাই, গতকাল রাত 11টায় কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংবাদ সম্মেলন করে আজ একটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতা রেখেই কিন্তু আজকে এখানে এখনকার এই পর্যায়ের কিন্তু বিক্ষোভ কর্মসূচিটি চলমান রয়েছে। তাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যেই তিতুমির যে কলেজ রয়েছে সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, অন্যথায় তারা কিন্তু এই সড়ক ছাড়বেন না। ইতিমধ্যে কিন্তু এই মহাখালী আমতলী ওয়ারলেস গেটের যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে কিন্তু তারা দাবি আদায়ের পক্ষে অনড়। আমরা এখানে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না এবং রাজপথ থেকেই কিন্তু তারা তাদের দাবি পূর্ণ করেই তবেই ঘরে ফিরবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে গণ অনশনের কারণে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা কিন্তু চলছে। এই কলেজের সামনে কিন্তু তাদের চিকিৎসা চলছে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, আজ শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং মন্ত্রণালয় কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে যথেষ্ট আন্তরিক রয়েছে। সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার বিষয়টি। তো এই ছিল এখনকার মতো আমার কাছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ। ধন্যবাদ কামরুল। আওয়ামী লীগ শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হতে থাকলে হতাশ হবে জাতি। কুমিল্লায় যুবদলের এক কর্মীর হত্যা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার চালাচ্ছে ভারত। দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না। আমাদের দেশের যে অর্জন সেটা আমাদের লুণ্ঠনের অত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। কেউ ভুল পথে গেলে তার পরিণতি কি হয় এই শিক্ষা নেওয়ার জন্যই গুম খুনের বিচার হওয়া জরুরি, এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে, গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। লাখো মানুষের জিকির আজকার তসবিহ পাঠ ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তুরাক্তীর। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় বয়ানে তা তুলে ধরা হয়েছে। ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। তারা বলছেন, শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্যই দিনের পথে তাদের এ মেহনত। ইজতেমার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবায়ের অনুসারীদের প্রথম পর্ব। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না, আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে আজ থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। বহাল থাকবে আগামী নভেম্বর পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দ্বীপটিতে ভ্রমণের শেষ দিন ছিল পর্যটকদের। একমাত্র প্রবাল দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। তবে পর্যটন মৌসুমের 2 মাস বাকি থাকতেই এমন ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দ্বীপবাসী ও ব্যবসায়ীরা। তারা জানান, এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ
হয়ে যায় তাহলে নানা সংকটে পড়বেন বাসিন্দারা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তারা। এবার জানাবো ওমর একুশে বইমেলার খবর। একুশের মতো এবারের জুলাই গণ অভ্যুত্থানও জাতির জীবনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে ওমর একুশে বইমেলা 2025 উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। সকল প্রস্তুতি শেষে শনিবার দুপুরের মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যায় বইমেলা। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করতে মেলা প্রাঙ্গণে আসেন। পরে বিকেল 4টায় উদ্বোধন ঘোষণা করেন মাসব্যাপী এই বইমেলার। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখকদের উৎসাহিত করতে পুরস্কার দেওয়ার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের মেলায় গতবারের চেয়ে বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করতে। ওমর একুশে বইমেলার সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চলে যাব সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, বহু প্রতীক্ষার পর বইপ্রেমীদের কাছে বইমেলার আজকের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ওমর একুশে বইমেলা। তো কেমন দেখছেন আয়োজন, আর এবারের মেলায় কতগুলো স্টল থাকবে, কতগুলো প্রকাশনা প্রতিষ্ঠান থাকছে, আর কি কি নতুনত্ব কি থাকছে এবারের বইমেলায়, জানাবেন সব মিলিয়ে। ওমর একুশে বইমেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করার পর মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং আজকে যদি প্রথম দিনের কথা বলি, আজকে প্রথম দিনে পাঠক দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু মোটামুটি ভালোই এসেছেন। মেলার অপর প্রান্তে আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা আছেন, তিনি মেলার অপর প্রান্তের খবরাখবর জানাবেন, অর্থাৎ মেলার যে আজকের পরিবেশ, কি অবস্থা, বই কেমন কিনছেন সেই সম্পর্কে। তবে আমার সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন, আমি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সেই অতিথির সঙ্গে কথা বলবো। রয়েছেন একজন প্রকাশক, আদর্শ প্রকাশনীর প্রকাশক রয়েছেন আমার সাথে, মাহবুব রহমান রয়েছেন আমার সাথে। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং মেলার সার্বিক দিক নিয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাই যে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে বইমেলা আয়োজিত হচ্ছে। একটু বলবেন যে কেমন দেখছেন প্রকাশক হিসেবে আপনারা? আমরা এবারে বইমেলাকে খুবই ইতিবাচকভাবে দেখতে চাই এবং দেখছি যে এবছর হচ্ছে গিয়ে যে সর্বাধিক সংখ্যক প্রকাশককে বইমেলায় স্থান দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বিগত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় হচ্ছে একটা নির্দিষ্ট দল এবং মতাদর্শের বাইরে অনেক প্রকাশককে নানানভাবে হচ্ছে সংকুচিত, তাদেরকে সংকুচিত করে রাখা হইতো। হয়তো যে প্যাভিলিয়ন পাওয়ার উপযোগী তাকে হয়তো 2 ইউনিট বা 3 ইউনিটের বেশি দেওয়া হইতো না। যে হয়তো নতুন বইমেলা স্টল পাওয়ার উপযোগী, শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রকাশকদের রাজনৈতিক পরিচয়ের কারণে হয়তো অনেককে বইমেলা স্টল দেওয়া হইতো না। এরকম ঘটনাগুলো ঘটছে। কিন্তু এবছর হচ্ছে গিয়ে যে মোটামুটি আমরা সমাজের সর্বস্তরের প্রকাশকদেরকেই এই বইমেলায় স্থান দেওয়ার একটা প্রচেষ্টা ছিল এবং সেটা হচ্ছে বইমেলা পরিচালনা কমিটির আমি নিজেও একজন সদস্য ছিলাম। এবং আপনারা জানেন যে এবছর হচ্ছে 1000-এর উপরে ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। তো সুতরাং এই যে সব ধরনের লোকজন, যখন সব ধরনের প্রকাশক হচ্ছে সব ধরনের লেখক বইমেলায় স্পেস পাচ্ছে, তো ফলে সব ধরনের পাঠকের সমাগমে আমরা মনে করি যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বইমেলা অনেক বেশি। আচ্ছা, আজকে তো মেলার প্রথম দিন, আজকে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন। অন্যান্য বারের তুলনায় এবার আসলে আমিও আসলে আসা হয় বই মেলায়, কেমন দেখছেন, কিংবা বই প্রকাশের সংখ্যাটা কিংবা লেখকদের আসলে আনাগোনা সব মিলিয়ে একটা তো অভিজ্ঞতা কথা বলে, এই বছর সেটা কেমন হবে বলে মনে করেন? সত্যিকার অর্থে
মানে এর আগে বই মেলায় আমি প্রথম দিন খুব একটা আসতাম না, আজকে আসলাম তো। এবং এটা সত্য যে প্রথম দিন কিন্তু এত বেশি লোক বিগত বইমেলাগুলোতে দেখা যেত না, আজকে অনেক বেশি লোক, ফলে আমরা অনেক বেশি আশাবাদী। আপনার সঙ্গে আরো কথা বলবো, তবে আমার ভিডিওগ্রাফারকে একটু অনুরোধ করবো যে মেলা প্রাঙ্গণ দেখাতে একটু, যে মেলা প্রাঙ্গণে কিন্তু আমি একটু বলতে চাই যে আজকে বিকেল 4টার পর অর্থাৎ মেলা প্রাঙ্গণ খুলে দেওয়ার পর দর্শনার্থীরা আসতে থাকে। আমি কথা বলছিলাম আমার অতিথির সাথে, আমাদের মেলার আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত তাসনুভা হচ্ছে মেলার সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ মেলায় দর্শনার্থী কিংবা পাঠকদের সঙ্গে কথা বলবেন, আমি তার কাছে চলে যেতে চাই। রেদওয়ান, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন এবং জুলাইয়ের চেতনায় নবরূপে কিন্তু এবারের বইমেলার আয়োজন। তাই এবারে বইমেলায় মানুষের অর্থাৎ যারা পাঠক আছেন, এখানে যারা দর্শনার্থী আছেন, প্রকাশক আছেন, সবার কিন্তু অনেক প্রত্যাশা। এবারে কিন্তু একেবারেই নতুন রূপে বইমেলার আয়োজন করা হয়েছে। আছে জুলাই চত্বর এবং সেই গণ অভ্যুত্থানের অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের অনেক চিত্রই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি এবারে বইমেলায় কিন্তু তুলনামূলকভাবে প্যাভিলিয়নের সংখ্যাও বেশি এবং স্টলের সংখ্যাও বেশি রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ বলি কিংবা সোহরাওয়ার্দীর এই বইমেলা প্রাঙ্গণ বলি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখনও যদিও অনেকগুলো স্টল রয়েছে, প্যাভিলিয়ন রয়েছে, যেগুলোর কাজ পুরোপুরিভাবে শুরু হয়নি বা শেষ হওয়ার পথে কিছু রয়েছে, সেগুলোর শেষ মুহূর্তের কাজগুলো এখন চলছে। এছাড়া আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা উদ্বোধন করে গেলেন মেলা এবং এই মেলায় আমরা যতটুকু দেখতে পেয়েছি, তিনি যখন বেরিয়ে যান অর্থাৎ মেলার উদ্বোধন ঘোষণা করে দিয়ে তিনি যখন চলে যান, তার পরপরই রাস্তার দুপাশে কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছিলেন মেলায় প্রবেশের জন্য এবং যখন ছেড়ে দেওয়া হয় রাস্তাটা তখনই তারা সেখানে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি, বেসিং প্ল্যান্ট, এই জায়গাগুলোর কাছে প্রবেশ এবং বের হওয়ার জন্য যে পয়েন্টগুলো রাখা হয়েছে সেই পয়েন্টগুলোতে তারা একসাথে জড়ো হয়েছিলেন তাদের বন্ধুদের নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে মেলার প্রথম দিনে প্রবেশ করার জন্য। এবং আজকে মেলার প্রথম দিন শুরু হওয়ার এই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রচুর দর্শনার্থী এসেছেন, অনেক ক্রেতা এসেছেন এবং যারা বই প্রেমী মূলত তারা এসেছেন, ছোট ছোট বাচ্চারাও এসেছেন বাবা মার সাথে। এই দৃশ্যগুলো আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন। আমি একজনের সাথে একটু যদি কথা বলি, আজকে মেলার প্রথম দিন, প্রতি বছর কিন্তু অপেক্ষা থাকে যে 1 মাস ব্যাপী মেলাটা আসলে কখন শুরু হবে, পাঠকরা এটার অপেক্ষা করেন। কেমন লাগছে প্রথম দিনই আসতে পেরে, প্রথম ঘন্টা? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মানে যারা আমরা পাঠক আছি তারা তো সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। আর যেহেতু আমাদের একটা বড় একটা আন্দোলন গেল, তো তার পরবর্তীতে আমাদের যে বইমেলাটি, অবশ্যই আমরা আশা করব এবছর যে আমরা ভালো কিছু বই উপহার পাবো ইনশাল্লাহ। আর আমার পছন্দের লেখক বলতে হচ্ছে হুমায়ুন আহমেদ, সবারই মানে পছন্দের লেখকের মধ্যে তালিকায় থাকেন। তারপরে হচ্ছে আমাদের যে জুলাই যে বিপ্লব হলো তার পরিপ্রেক্ষিতে যদি কোনো বই এসে থাকে সেটাও আমরা খুঁজবো ইনশাল্লাহ। তো সব মিলিয়ে বড় ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে উনি ঠিক যেমনটি বলছিলেন, পছন্দের শীর্ষে, পছন্দের তালিকায়, লেখক তালিকায় সবসময় কিন্তু হুমায়ুন আহমেদ সবসময় থাকেন। আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি, আমাদের এই লেখকের প্রতি। এছাড়াও বাংলাদেশে আরও নামি দামি লেখক রয়েছেন যাদের বই এবছরও পাওয়া যাচ্ছে বইমেলায়, তারা এসেছেন, সেই বইগুলো সংগ্রহ করে নিচ্ছেন। আমরা আসলে একটু জানবো যে কী ধরনের বই এবার নতুন লেখকদের কাছ থেকে প্রত্যাশা করছেন পাঠকরা। আসুন আমরা একটু জেনে আসি। আপনি তো প্রথম দিনই আসলেন বইমেলায়, কি ধরনের বই দেখছেন? আমি দেখছি যে একটা বই পছন্দ করছেন, জি একটু দেখছি। আমরা যে বইটা দেখছিলাম এটা হচ্ছে দোয়াতুল কোরআন বা কোরআন শিখানোর দোয়া, একা মাহবুবুর রহমান রচিত। দেখতেছি আর কি, যদি ভালো লাগে ইনশাআল্লাহ নিয়ে যাবো আর কি। ধন্যবাদ। জি, আসলে উনি যেমনটি বলছিলেন এক একজনের পছন্দ এক এক রকম, সেই পছন্দের বইগুলো মানুষ খুঁজে নিচ্ছেন। যারা বছর জুড়ে অপেক্ষায় থাকেন এই বইমেলার জন্য, এই মাস জুড়ে এই বইমেলার জন্য। তো এই কিন্তু ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে খবর। আমরা আমাদের অপর প্রান্তে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, তার কাছে একটু চলে যাব। রিফাত তাসনুভা মেলার অপর প্রান্তের খবরাখবর জানাচ্ছিলেন, অর্থাৎ পাঠক দর্শনার্থী যারা এসেছেন, মেলার পরিস্থিতি কিরকম সেই সব তথ্য জানাচ্ছিলেন। এবং আমি একজন প্রকাশক সঙ্গে কথা বলছিলাম শুরুতেই, এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে মেলা প্রতিদিন
দুপুর 3টা অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে রাত 9টা অর্থাৎ শুক্র শনি এবং 21শে ফেব্রুয়ারির দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তো আমি আসলে সার্বিক বিষয়ে জানাচ্ছিলাম, আমি স্টুডিওতে চলে যেতে চাই। আমাদের প্রতিদিনের আয়োজন থাকবে এবং বইমেলা নিয়ে আমরা আপনাদের সামনে তথ্য বিভিন্ন রকম তুলে ধরবো, প্রকাশকের কথা, লেখকের কথা এবং যারা দর্শনার্থী এখানে আসবেন কিংবা পাঠক আছেন তাদের কথা জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রেদওয়ান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।